চলে এসেছি আমরা পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 12 নিয়ে। ঠিক আছে, এর আগে 11টা হয়ে গেছে, 12 নম্বর ক্লাসে আসি। শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো কি বলেছে স্যার, আসি। বলছে ত্রিভুজ এবিসি এর পি কিউ, পি কমা কিউ এবং আর হলো যথাক্রমে বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল যদি 6 সেমি স্কয়ার হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আচ্ছা, আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। বলেছে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে। পি হচ্ছে, আমি নামকরণ করে দিলাম এ বি সি, আমার অন্নপ্রাশন কমপ্লিট হলো। বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে পি। স্যার তারপরে সিএ, সিএ বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে কিউ, সিএ এর মধ্যবিন্দু বলে দিয়েছে কিউ। এবি বাহুর মধ্যবিন্দু কি বলেছে? এবি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে আর, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আর তারপরে কি বলেছে? পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর, এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 6 সেমি স্কয়ার। এই যে ভিতরে যে ত্রিভুজটা তৈরি হলো, ভিতরে যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 6 সেমি স্কয়ার, 6 সেমি স্কয়ার বলে দিয়েছে। আমাকে কি বের করতে দিয়েছে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। কিভাবে করব তাহলে? মনে করে মন দিয়ে শোনো। বলছে এই যে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, আর বড় ত্রিভুজটার মধ্যবিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমি এখানে লিখছি, বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে তার মধ্যবিন্দুগুলোকে যুক্ত করলে যে ত্রিভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফলটা এর 1/4 অংশ হবে, 1/4 অংশ হবে। মানে এর যদি 1/4 অংশ করি, এর যদি 1/4 অংশ করি, তাহলে মধ্যবিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। মানে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের সাথে সমান হবে। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে তার মধ্যবিন্দুগুলোকে জয়েন্ট করলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় তার ক্ষেত্রফল অরিজিনাল ত্রিভুজের 1/4 অংশ হয়। সব সময় 1/4 করে ক্ষেত্রফল কমতে থাকে। ঠিক আছে, যদি এর মধ্যবিন্দুগুলোকে জয়েন করতাম, এর মধ্যবিন্দুগুলোকে জয়েন করতাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তার 1/4 হতো। এটা সাপোজ যদি বড়টা 64 হতো, যদি বড়টা 64 হয়, তাহলে এটা কত হবে? এর 1/4 16। এটা কত হবে? 16-র 1/4 4। তার ভিতরে যদি আঁকতাম, তার ভিতরে আঁকতাম, তাহলে 4-এর 1/4 1 হতো। এইভাবে কমতে থাকতো। তো এই অঙ্কে আমাকে কি বলেছে? এই অঙ্কে আমাকে বলেছে এই যে ত্রিভুজটা, এর ক্ষেত্রফল দেওয়া আছে 6, আমাকে বড়টা বের করতে দিয়েছে। তাহলে বড়টা এর 4 গুণ হবে না? এর যদি 1/4 ছোটটা হয়, তাহলে ছোটটা যদি দেওয়া আছে, বড়টা কি হবে? এর 1/4 গুণ হবে। তাহলে 6-এর 4 গুণ করলে 4 6 24, আমার অপশন নাম্বার ডি হয়ে গেল অ্যান্সার। 24 সেমি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমি এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, তার মধ্যবিন্দুগুলোকে যদি জয়েন করতে হয়, তাহলে মধ্যবিন্দু জয়েন করার পরে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বড় ত্রিভুজটার 1/4 হবে। যদি ক্ষেত্রফল বলে 1/4 করে কমে, যদি পরিসীমা বলতো সেম অঙ্ক, তাহলে 1/2 করে কমতো। চলে আসি পরের অঙ্কে, কোশ্চেন নাম্বার 2। এটা একটা বীজগণিত দিয়েছে। দেখো x² + 3a² = 4ax সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? এটা একটা সমীকরণ দেওয়া আছে, এর বীজদ্বয়ের সমষ্টি বের করতে দিয়েছে, বীজদ্বয়ের সমষ্টি। আচ্ছা, আমি এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিই। দেখো তো, x² - 4ax + 3a² = 0। এইটাকে 4x টাকে সমানের বাম দিকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ওইদিকে 0 হয়ে গেল। এর বীজদ্বয়ের সমষ্টি, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তার মানে x এর দুটো মান বেরাবে, ওই মান দুটোর সমষ্টি বের করতে দিয়েছে কত হবে। আমি যদি এটাকে মিডল টার্ম করে করতে যাই, আমার একটু সময় লেগে যাবে। তো বীজদ্বয়ের সমষ্টি বের করার একটা নিয়ম আছে। ঠিক আছে, কি নিয়ম আছে স্যার? বীজদ্বয়ের যদি সমষ্টি বের করতে দেয়, আচ্ছা, আর তার আগে একটা কথা বলি,
এই যে এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের যে সহগ, এটাকে আমরা এ বলি। জেনারেলি সূত্রটা এরকম হয়, আমি যদি একটা সূত্র লিখি, মানে জেনারেল আকার লিখি, এক্স স্কোয়ার প্লাস ধরে নাও বিএক্স প্লাস সি সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমাকে যদি বলে এর বীজদ্বয়ের সমষ্টি বের করো, তাহলে আমি কি করব? বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে, ডিরেক্ট সূত্র মনে রাখবে, মাইনাস বি বাই এ। বললাম কি, মাইনাস বি বাই এ হচ্ছে ডিরেক্ট সূত্র। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এর বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তার মানে কি বোঝাতে চাইলাম, এক্স এর যেটা সহগ থাকবে তাকে সাইন চেঞ্জ করে ওপরে লিখবো। এক্স এর, আচ্ছা না, সাইন চেঞ্জ না করলেও হবে, এক্স এর যেটা সহগ থাকবে তাকে ওপরে লিখবো, এক্স স্কোয়ারের যেটা সহগ থাকবে তাকে নিচে লিখবো, সামনে একটা মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে আমি এই অঙ্কটাতে আসি। দেখো তো, এক্স এর সহগ কে আছে? সাইন সহ লিখতে হবে, কিন্তু এক্স এর সহগ কত আছে? -4। ভালো করে এটা মাথায় রাখবে, মাইনাস সহ, কিন্তু সাইন সহ, প্লাস থাকলে প্লাস দিতাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এক্স এর সহগ কে আছে? -4। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ কে আছে? 1 আছে, তাহলে নিচে হয়ে গেল 1। আর একটা কি বললাম? সূত্রের একটা মাইনাস, তাহলে সামনে হয়ে গেল মাইনাস। তাহলে মাইনাসে প্লাস 4 আমার হয়ে গেল অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 4, অপশন নাম্বার বি 4। কি বললাম তাহলে? মাইনাস বি বাই এ হবে সবসময় বীজদ্বয়ের সমষ্টির সূত্র। তাহলে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, তার বীজদ্বয়ের সমষ্টি বের করতে দিয়েছে, এক্স এর সহগকে ওপরে লিখবো, এক্স স্কোয়ারের সহগকে নিচে লিখবো, সামনে একটা মাইনাস দেব। হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে স্যার? 3 নম্বর কোশ্চেন, 63টি একই প্রকার পণ্যের মোট ক্রয় মূল্য সেই পণ্যগুলির 54টির মোট বিক্রয় মূল্যের সমান। 63টা কিনতে যা টাকা লেগেছে, 54টা বিক্রি করে সে টাকা উঠে গেছে, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো বলছে, কি বলছে স্যার? 63টার কেনা দাম, তাহলে 63টার সিপি, 63টার কেনা দাম কার সাথে সমান? 54টার বিক্রি দামের সাথে সমান। আমরা আগেও করেছি, 63টার কেনা দাম সমান কার সাথে? 54টার বিক্রি দামের সাথে সমান হলো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি না? দেখো তো, সিপি আর এসপি গুলোকে একসাথে করি, সিপি বাই, এখানে এসপিটা গুণ আছে, এদিকে আসলো, ভাগ হয়ে গেল, সমান 54 ছিল এখানে, 54 ডিভাইডেড বাই 63 নিচে হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, কাটা যাবে, কেটে দিই স্যার। 9 দিয়ে কাটা যাবে, 6 9 54, 7 9 63, 9 দিয়ে কেটে দিলাম, তাহলে আমার দাঁড়ালো 6/7। তাহলে গল্প হলো স্যার, 6 টাকা যদি কেনা দাম হয়, তাহলে বিক্রি দাম 7 টাকা। 6 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 7 টাকা, তাহলে আমার প্রফিট কত হচ্ছে? লাভ কত হচ্ছে? 1 টাকা হচ্ছে না? 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ 1 টাকা হচ্ছে। লাভ লস সবসময় কার উপর হয়? কেনা দামের ওপর। তাহলে 6 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। 6 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? 2 দিয়ে কেটে দিলাম 50, 2 দিয়ে কাটলাম 3, এত পার্সেন্ট। তাহলে আমার হয়ে গেল 50/3%। তাহলে এটাকে ভাঙলে 16.2/3%। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 16.2/3%, অপশন নাম্বার বি 16.2/3%। ঠিক আছে, 16.2/3% হয়ে গেছে। চলো আসি পরেরটাই। 3 হয়ে গেল, আসি 4-এ। না পারলে, না যদি বুঝতে পারো, কমেন্ট করে দিবে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 420 এবং 6। দুটা সংখ্যার লসাগু 420, গসাগু 6। যদি এই সংখ্যাগুলির যোগফল 102 হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে বের করতে দিয়েছে। কি বলে দিয়েছে? লসাগু বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল দিয়ে দিয়েছে, আমাকে পার্থক্যটা বের করতে হবে। ঠিক আছে স্যার, অঙ্কটা যদি আমি প্রসেসে করতে যাই, বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে।
একটু অঙ্কটাকে অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করি। আচ্ছা দেখো তো, অন্যরকম না, একই জিনিস একটু ভাববো। আচ্ছা স্যার, দুটা সংখ্যার গসাগু 6, তার মানে একটা যদি 6x হয় তাহলে একটা 6y হবে না? আমি একটা সংখ্যা যদি 6x হয় তাহলে আর একটা 6y হবে, তাহলে তো এদের গসাগু 6। ঠিক আছে, বোঝা গেল? একটা যেহেতু গসাগু 6 তাহলে একটা 6x হলে একটা 6y, দুটো সংখ্যা যেখানে x yটা পরস্পরের প্রাইম, পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে এখানে কিন্তু x y কিন্তু পরস্পর প্রাইম হবে, কিন্তু কো প্রাইম হবে। কেন স্যার কো প্রাইম হবে একটু বলে দিই। যদি এক্স ওয়াই প্রাইম না হয়, এক্স ওয়াই যদি পরস্পর মৌলিক না হয় তাহলে গসাগুটাও 6 হতো না, গসাগুটাও 6 থেকে বেড়ে যাবে। যেহেতু গসাগু 6 আমরা 6x আর 6y ধরেছি সংখ্যাটা, তার মানে এক্স ওয়াই এর গসাগু কিন্তু 1 আছে, তাহলেই 6x আর 6y সম্ভব। আচ্ছা ঠিক আছে, 6x একটা 6y। আচ্ছা এই দুটো সংখ্যার যদি লসাগু বের করি, এই দুটো সংখ্যার যদি লসাগু আমরা বের করতাম, দেখো তো তাহলে লসাগুটা 6xy হবে না? 6x আর 6y এর লসাগু 6 চলে গেল, 6 দিয়ে করব তাহলে xy পড়ে থাকবে, 6xy হবে লসাগু, হয়ে গেল। লসাগু সমান কি বলে দিয়েছে? 420। তাহলে আমি বলতে পারি 6xy সমান 420 বলা যায়। 6 দিয়ে কেটে দিলাম, 6 7 42 70, তাহলে xy এর ভ্যালু হয়ে গেল 70, এটা বলে দিয়েছে। আচ্ছা আর কি বলে দিয়েছে? সংখ্যা দুটার যোগফল বলে দিয়েছে 102, মানে x প্লাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 102, x প্লাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 102। এটাকে যদি 1 নাম্বার ভাবি, এটাকে 2 নাম্বার ভাবি, দেখো তো আমি যদি ক্যালকুলেশন করতে যাই বড় হয়ে যাবে। ক্যালকুলেশন করতে গেলে আমাকে এখান থেকে x মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে, হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে, অঙ্কটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে এবার এই দুটো দেখে এবার আমি বোঝার চেষ্টা করব যে আমার অ্যান্সারটা কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা কি বলে, সরি, x সংখ্যা দুটোর যোগফল, সংখ্যাটা তো 6x আর 6y ছিল, 6x প্লাস 6y সমান 102। এখান থেকে 6 কমন টেনে নিলাম, x প্লাস ওয়াই সমান 102। 6 দিয়ে কেটে দিলাম, 6 কে 6, 6 দিয়ে কাটলাম, 6 কে 6, 6 7 42 17, তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু 17, তাহলে এটাকে 2 নাম্বার করি। ঠিক আছে, তাহলে আমার কাছে দুটো সমীকরণ থাকলো, x y এর মান 70, x প্লাস ওয়াই এর মান 17। দেখো তো এই দুটোকে আমি যদি কম্পেয়ার করি, এই দুটোকেই সত্য হবে কখন আমি একটু দেখেই বুঝতে পারছি না। x এর মান যদি 10, ওয়াই এর মান যদি 7 হয়, তাহলে 10 প্লাস 7 17, 7 10 70। এটা ছাড়া অন্য কোনো পসিবিলিটি সম্ভব না, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। দেখো x এর মান 10 হলে x 10 হোক বা y 10 হোক, মোট কথা একটা 10 হবে একটা 7 হবে, তাহলে যোগ করলে 17 হয় আর গুণ করলে 70 হয়। তাহলে এটা দেখে আমি এখান থেকে আমি এই দুটোকে সমীকরণ 1 আর 2 কে তুলনা করে দেখেই বুঝতে পারছি যে একটার ভ্যালু x সমান 10 হবে, y সমান 7 হবে। আর না হলে যদি আমি অঙ্ক কষে বের করতাম তাহলে কিন্তু আর একটু টাইম লেগে যেত, বড় হয়ে যেত, দরকার নেই। x সমান 10, y সমান 7, তাহলে x 10, y 7। আমাকে কি বলেছে? সংখ্যা দুটার মধ্যে পার্থক্য জানতে চেয়েছে। তাহলে সংখ্যা দুটা কি ছিল? 6x আর 6y। তাহলে এদের মধ্যে পার্থক্য কি হবে? 6x মাইনাস 6y। 6 টেন নিলাম কমন, x মাইনাস y, 6 কমন। x আর y এর মধ্যে পার্থক্য, একটা 10 একটা 7 হলে পার্থক্য কত? 3, তাহলে 3 3 6 18 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন নাম্বার ডি 18 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে হয়ে গেল আমার 4 নম্বর কোশ্চেন। চলে আসি 5 নম্বরে। একটু ফাস্ট করছি যেহেতু প্র্যাকটিস সেট, একটু ফাস্ট করি। একটি শ্রেণীকক্ষে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যা প্রাথমিকভাবে সমান। একটা ক্লাস ছিল, এই ক্লাসে ছেলে এবং মেয়ের সংখ্যা সমান। যদি 10টা ছেলে থাকে 10টা মেয়ে আছে, যদি এক্স খানা ছেলে থাকে এক্স খানা মেয়ে আছে। 8টি মেয়ে রিং টেনিস খেলতে চলে গেল। যে কটা মেয়ে ছিল তার মধ্যে 8টা মেয়ে রিং টেনিস খেলতে চলে গেল। শ্রেণীকক্ষে মেয়েদের সংখ্যার তুলনায় দ্বিগুণ সংখ্যা ছেলেদের রেখে, ব্যাপারটা বোঝো, কোশ্চেনটা একটু জটিলভাবে বলেছে ভাষাটা। একটা শ্রেণীতে একটা ক্লাসে ছেলে মেয়ে সমান ছিল। কি বলেছে? যতজন ছেলে ছিল আর যতজন মেয়ে ছিল সেম ছিল। ওই কটা মেয়ের মধ্যে 8টা মেয়ে চলে গেল রিং টেনিস খেলতে।
বাকি যে কটা মেয়ে পড়ে থাকলো সেই কটা মেয়ের সংখ্যা থেকে ছেলেদের সংখ্যাটা হচ্ছে দ্বিগুণ। বলছে দ্বিগুণ সংখ্যক ছেলেকে রেখে চলে গেল। তার মানে আগে সমান ছিল, 8টা চলে যাওয়ার জন্য রেশিওটা 1:2 এর হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, রেশিওটা 1:2 এর হয়ে গেছে। তাহলে বলেছে প্রাথমিকভাবে মোট কতগুলো মেয়ে ছিল আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, যদি আমি এক্স ধরি, আমি ধরলাম এক্সটা ছেলে ছিল, এক্সটা মেয়ে ছিল। এবার বলেছে 8টা মেয়ে চলে গেল। 8টা মেয়ে যদি চলে যায় থাকে, তাহলে এখন মেয়ের সংখ্যা x - 8টা। বলছে এটা যে ছেলে কটা পড়ে থাকলো, যে কয়টা ছেলে পড়ে থাকলো এর ডবল ছেলে পড়ে থাকলো। তার মানে আমি বলতে পারি না যে এর ডবল করলে এক্স হবে। বলছে দ্বিগুণ সংখ্যক ছেলেকে রেখে চলে গেছে, তার মানে এর ডবল ছেলে পড়ে আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করলেই তোমার হচ্ছে এক্স হবে, তাই তো হবে। আচ্ছা, আর কি বলেছে? আর কিছু বলেছে? বলেনি। তুলনায় দ্বিগুণ ছেলেদের রেখে চলে গেল। তাহলে এখান থেকে আমি 2 দিয়ে গুণ করি, আর কিছু বলেনি, এটাই বলেছে 2x - 16 = x। এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, সংখ্যাটাকে একদিকে নিয়ে যাই, 2x - x = 16। এখান থেকে x সমান 16, x সমান 16। আমাকে কি বলেছে? x সমান তো 16 বুঝে গেলাম, আমাকে কি বের করতে দিয়েছে? প্রাথমিকভাবে উপস্থিত মোট মেয়ে এবং ছেলেদের সংখ্যা কত ছিল। তাহলে প্রথমত 16টা ছেলে ছিল, 16টা মেয়ে ছিল, তাহলে টোটালে কয়জন ছিল? 32 জন ছিল। অপশন নাম্বার ডি, 32 জন ছিল। বোঝা গেল? টোটালে 32 জন ছিল। পরে আসি। বলছে পিতা এবং তার পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পুত্রের বয়স দ্বিগুণ করা হলে তা পিতার বয়সের থেকে 10 বছর বেশি হবে। পুত্রের বর্তমান বয়স কত? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। একদম পাতি এক্স ধরে করছি স্যার, এটা অনুপাতও করা যাবে, এক্স ধরে করছি। পিতা এবং তার পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পুত্রের বয়স দ্বিগুণ করা হলে, পুত্রের বয়সকে যদি দ্বিগুণ করে দিই তা পিতার বয়সের থেকে 10 বেশি হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা স্যার, পুত্রের বয়স আমি ধরলাম এক্স। যদি এক্স হয় তাহলে বলো তো পিতার বয়স কত হবে? পিতার বয়স কত হবে? দুজনের সমষ্টি 80, পুত্রেরটা যদি এক্স হয় তাহলে পিতারটা 80 - x হবে না? পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স 80 - x হয়ে গেল। পুত্রের বয়স দ্বিগুণ করা হলে, পুত্রের বয়স ছিল এক্স, করে দিলাম দ্বিগুণ। পুত্রের বয়স দ্বিগুণ করা হলে পিতার বয়সের থেকে 10 বছর বেশি হবে। এটা যদি দ্বিগুণ করে দিই তাহলে পিতার যা বয়স ছিল তার থেকে 10 বেশি হবে। পিতার যা বয়স ছিল তার থেকে 10 বেশি, সরি দ্বিগুণ করা হলে পিতার যা বয়স ছিল তার থেকে 10 বেশি হবে। পুত্রের বয়সকে যদি দ্বিগুণ করি তাহলে পিতার যা বয়স ছিল তার থেকে 10 বেশি হবে। তাহলে এখান থেকে আমি x এর মান বের করব। 2x সমান 80 - x প্লাস 10। তাহলে 80 আর 10 যোগ করলে 90। এক্সটাকে নিয়ে চলে আসলাম এইদিকে, 2x ছিল স্যার, এদিকে -x, এদিকে আসলো +x, সমান হয়ে গেল 90। 3x = 90, 3 কেটে দিলাম, x এর মান 30। এটাই তাহলে পুত্রের বয়স। পুত্রের বয়স তাহলে বর্তমান বয়স 30 বছর। ঠিক আছে, অপশন বি 30 বছর। বোঝা গেল? পুত্রের বয়স x ধরলাম, পিতার বয়স 80 - x। বলছে পুত্রের বয়সকে ডবল করলে পিতার বয়সের থেকে 10 বছর বেশি হয়। তাহলে পুত্রের বয়স ডবল করলে পিতার বয়সের সঙ্গে 10 বছর বেশি হয়। তাহলে পিতার বয়স +10, এখান থেকে x এর ভ্যালু বের করলাম 30 বের হলো। ঠিক আছে, চলে আসি স্যার 7 নাম্বার অঙ্কে। কি বলেছে 7 নাম্বার অঙ্ক? এ এবং বি একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। বি এবং সি একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। সি এবং এ একই কাজ 15 দিনে করতে পারে। তাহলে এ বি সি একসাথে একই কাজ কত দিনে শেষ করতে পারবে? 3 জন ব্যক্তি আছে। বলছে এ আর বি, এ প্লাস বি, এ আর বি
একসাথে কাজটা করতে পারে কত দিনে স্যার? এ প্লাস বি একসাথে কাজটা করে 20 দিনে। 20 দিনে করে। আচ্ছা, নিচে লিখে দিই, সুবিধা হবে বুঝতে, বা প্যাকেটে লিখলাম 20 দিনে করে। ঠিক আছে। বি প্লাস সি, বি এবং সি কাজটা কত দিনে করে? বি প্লাস সি করে 12 দিনে। ঠিক আছে। সি প্লাস এ কাজটা করে, সি প্লাস এ করে কাজটা 15 দিনে। তাহলে আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে। আচ্ছা, তিনটা লসাগু করব, 12, 15, 20 লসাগু করলে 60 হয়। তাহলে আমি ধরে নিলাম টোটাল কাজটা 60 অংশ। ঠিক আছে। তাহলে 20 দিনে করে, এ প্লাস বি 20 দিনে 60 অংশ কাজ করে, তাহলে একদিনে কত করবে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? একদিনে কত করবে? 3। 20 দিনে যদি 60 করে তাহলে একদিনে কত করবে? 3। 60 ভাগ 20, 3। ঠিক আছে। এফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়? এটা থেকে এটাকে ভাগ। তাহলে 20 দিনে 60 অংশ করছে, তাহলে একদিনে 3 অংশ করবে। একই রকম 12 দিনে 60 করছে, তাহলে একদিনে 5 করবে, এফিসিয়েন্সি 5। 15 দিনে 60 করছে, তাহলে একদিনে 4। ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3, বি প্লাস সি এর 5, সি প্লাস এর 4। তাহলে আমি যদি যোগ করে দিই সবগুলোকে, তাহলে দেখো একটা দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে আমি বলতে পারি না 2 যদি কমন টেনে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এটা মানেই তো দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে এই টোটালটার এফিসিয়েন্সি কত হবে? 3 + 5 + 4, 3 × 5 = 8, 8 আর 4 = 12। টোটালের সবার একসাথে 2 × a + b + c এর এফিসিয়েন্সি 12, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে? 6। তাহলে a + b + c এর এফিসিয়েন্সি কত? 6। আমার টোটাল কাজ কত আছে? 60। তাহলে কতদিন সময় লাগবে? একদিনে যদি 6 অংশ করে তাহলে 60 অংশ করতে a + b + c এর কত লাগবে স্যার? a + b + c এর কত লাগবে? 60 ভাগ 6। তাহলে কেটে দিলাম 10 দিন। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 10 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি, 10 দিন সময় লাগবে। ঠিক আছে, 10 দিন সময় লাগবে। চলে আসি 7, 8 নম্বর অঙ্কে। কি বলেছে 8 নম্বর? দেখো বলছে 18টি কাঁঠালের গড় ওজন 7.2 কেজি। যদি আরো 2টি কাঁঠাল যোগ করা হয় তাহলে গড় ওজন 20 গ্রাম করে কমে যায়। পরের যোগ করা 2টি কাঁঠালের প্রতিটির ওজন কত আমাকে জানতে চেয়েছে। কিছু না, একদম সোজা অঙ্ক। 7টা কাঁঠাল ছিল, 7টা কাঁঠাল ছিল, ওজন ছিল 7.2 কেজি করে। 2টা কাঁঠাল যোগ করলাম, তাহলে এখন কাঁঠাল কটা হয়ে গেল? 9টা হয়ে গেল না কাঁঠালের সংখ্যা? আরো 2টা কাঁঠাল যোগ হলো, তাহলে 9টা হয়ে গেল। বলছে এই যোগ করার জন্য টোটালে গড় ওজন 20 গ্রাম করে কমে গেছে। তাহলে 9টা কাঁঠালের ওজন 20 গ্রাম করে যদি কমে যায় তাহলে টোটালে কত গ্রাম কমেছে? 9 × 20, 180, 180 গ্রাম কমে গেছে। 180 গ্রাম কমে গেছে। ঠিক আছে। তাহলে কত গ্রাম কমে গেছে? 180 গ্রাম কমে গেছে। 9টা কাঁঠালের ওজন টোটালে হচ্ছে 180 গ্রাম কমে গেছে। এই যে কমে গেছে, এটা কেন কমেছে? ওই 2টো কাঁঠালের ওজন কম ছিল বলেই কমেছে। ওই যে নতুন যে 2টো কাঁঠাল নিয়েছিলাম তাদের ওজনটার জন্যই তো 9টা কাঁঠালের ওজন কমেছে। নিঃসন্দেহে ওদের ওজনটা 180 গ্রাম কম ছিল। দেখো ভালো করে বোঝো, 7টা কাঁঠাল ছিল, 7.2 কেজি করে ওজন ছিল। নতুন 2টা কাঁঠাল নিলাম, তাহলে 9টা কাঁঠাল হয়ে গেল। ওই নতুন 2টা কাঁঠাল নেওয়ার জন্য 9টা কাঁঠালের ওজন 20 গ্রাম করে কমে গেছে, মানে 180 গ্রাম কমে গেছে। কেন কমলো? নিঃসন্দেহে নতুন 2টো কাঁঠালের ওজন কম ছিল বলেই কমেছে। তাহলে 2টা কাঁঠালে 180 গ্রাম কমিয়েছে, এক একটাতে কত করে কমবে? তাহলে 90 গ্রাম করে। তাহলে এক একটা নতুন যে কাঁঠালগুলো নিয়েছি সেটাতে 90 গ্রাম করে এক একটাতে কম আছে। 90 গ্রাম করে। 90 গ্রামটাকে যদি আমি কেজিতে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে স্যার? 0.9 এত, 0.09 এত কেজি। তাহলে এটা আমার এখান থেকে বাদ হয়ে যাবে। 0.09টা বাদ হয়ে যাবে কোথা থেকে? এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে বাদ দিয়ে দেবো, বাদ দিব হচ্ছে বাদ দিয়ে, ও সরি, কাঁঠাল তো আছে 18টা, আমি 7টা কাঁঠাল ধরে করছি এতক্ষণ ধরে। আরেকবার দেখো, কাঁঠাল 18টা ছিল, তো আমি 7টা কাঁঠাল ধরে করছি, সেই জন্য অ্যান্সারটা মেলেনি। তাহলে ঠিক আছে, একই অঙ্ক। 18টা কাঁঠালের গড় ওজন ছিল 7.2 কেজি।
দুটা কাঁঠাল জয়েন্ট হয়েছে মানে 20টা কাঁঠাল হয়ে গেছে। এই 20টা কাঁঠালের ওজন 20 গ্রাম করে কমে গেছে। তাহলে টোটালে 20 × 20 400 গ্রাম কমেছে, 400 গ্রাম কমে গেছে। এই 400 গ্রামটা কে কমিয়েছে? নতুন দুটো কাঁঠাল কমিয়েছে। তার মানে নতুন দুটো কাঁঠালের জন্য 400 গ্রাম করেছে। তাহলে একটা কাঁঠালের জন্য একটার জন্য 200 গ্রাম করে কমেছে। 200 গ্রামকে যদি কেজিতে করি তাহলে 0.2 কেজি, একটা কাঁঠালের জন্য 0.2 কেজি করে কম আছে। যে দুটো কাঁঠাল নিয়েছিলাম 0.2 কেজি করে কম আছে নর্মালের থেকে। তাহলে অরিজিনালি কত ওজন ছিল? 7.2 ছিল, এখান থেকে 0.2 কেজি করে কম আছে। তাহলে আমার নতুন কাঁঠালগুলো কত করে আছে? 7 কেজি করে আছে। 7 কেজি। অপশন নাম্বার সি। ঠিক আছে, আগেরটা 7 ধরে করছিলাম, একই জিনিস 18 ছিল, 7 ধরে 7 ধরে করছিলাম। আমি 7 দেখলাম কোথায় কি জানি, যাই হোক হলো। পরেরটায় আসি, 8 নাম্বার হয়ে গেল। চলো 9 নাম্বারে আসি। কি বলেছে স্যার? প্রথম 4টি মৌলিক সংখ্যার লসাগু এবং প্রথম 3টি মৌলিক সংখ্যার গসাগুর অনুপাত নির্ণয় করো। প্রথম 4টি মৌলিক সংখ্যার লসাগু এবং প্রথম 3টি মৌলিক সংখ্যার গসাগুর অনুপাত নির্ণয় করো। সাইলেন্ট করে দাও তো, সাইলেন্ট করে কি করে দাও, রাইট মোড করে দাও। দেখো বলছে প্রথম 4টি মৌলিক সংখ্যার লসাগু এবং প্রথম 3টি মৌলিক সংখ্যার গসাগুর অনুপাত নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস তো আমি ক্লিয়ার, প্রথম 3টি মৌলিক সংখ্যার গসাগু, আরে স্যার মৌলিক সংখ্যার গসাগু তো সবসময় 1 হবে। তাহলে আমি পরেরটা তো ক্লিয়ার যে আমার গসাগুটা তো 1 হবে। আমাকে কি বের করতে হবে? প্রথম 4টা মৌলিক সংখ্যার লসাগু বের করতে হবে। তো চলো দেখি, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরের মৌলিক সংখ্যা 3, তারপরের মৌলিক সংখ্যা 5, তারপরের মৌলিক সংখ্যা 7, এর লসাগু বের করতে হবে। ঠিক আছে, কেন বুঝতে পারলে? প্রথম 3টা মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তাহলে 1 গসাগুটা তো পেয়ে গেলাম। এবার লসাগুটা বের করি প্রথম 4টা মৌলিক সংখ্যা। দেখো কত দিয়ে যাবে? যাবে 2 3 5 7, যাবে না, গুণ করতে হবে। 3 2 গুণে 6, 5 6 30, 30 × 7 210, 210। তাহলে আমার হয়ে গেল 210 অনুপাত 1। অপশন দেখো, অপশন 105 অনুপাত 1 দেওয়া আছে। না, অপশন এটা হতেই পারে না, অসম্ভব। একবার যদিও দেখে নিই, প্রথম 4টা মৌলিক সংখ্যার লসাগু, প্রথম 4টা মৌলিক সংখ্যা, ফার্স্ট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। ঠিক আছে, মিডিলে আর কিছু নেই। এদের লসাগু করলে 3 2 6, 5 6 30, 30 × 7 210, লসাগু 210। ঠিক আছে, তারপরে প্রথম 3টা মৌলিক সংখ্যার গসাগু বলেছে, প্রথম 3টা মৌলিক সংখ্যার গসাগু হবে 1 হবে, গসাগু 1 হবে। ঠিকই আছে, ঠিক আছে। 210:1, 210:1, কোনো একটা অপশনে 210:1 করে নেবে, তাহলে 105:1 আছে, এটা 210:1 হবে, ডবল হবে এটা। ঠিক আছে, এটা 210:1ই হবে। অপশন কোথাও একটা গন্ডগোল হয়েছে, অপশন দিতে 210:1 হবে। চলো আসি পরেরটাই। দেখো বলছে একটি গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। তাহলে গোলকের আয়তন নির্ণয় করুন। আচ্ছা, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। 4πr² হচ্ছে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা সমান আমাকে দিয়ে দিয়েছে 1386। আমাকে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র 4/3πr³। 4/3πr³। তার মানে আমাকে আর এর ভ্যালু বের করতে হবে, এটা আমার উদ্দেশ্য। চলো বের করি। 4 × 22/7 × r² = 1386। দেখো কত দিয়ে কাটবো স্যার? 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে কেটে দিই। 11 দিয়ে যদি কাটি, 11 কে 11, 2 থাকলো 28, 11 × 2 = 22, 6 থাকলো 66, 6 × 11 = 66। 4 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কাটা যাবে না, 4 দিয়ে কাটা যাবে না, 4 দিয়ে যাবে না স্যার। 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কেটে দিলাম স্যার, 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম, 2 হলো, এটাকে 2 দিয়ে কেটে দিলাম, 63 হলো।
ঠিক আছে, ওই দিকে দিলাম 63। তাহলে আর স্কোয়ার সমান ওপরে তো 63 ছিল, নিচে 7 ছিল, এইদিকে গুণ হয়ে গেল, আর এইদিকে 2 দুগুণা 4 নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এটা আর স্কোয়ারের ভ্যালু বের হলো। তাহলে আর সমান কত হবে? রুট ওভার আর সমান রুট ওভার, এটা দেখো 63 মানে 7 নং 63, 9 থেকে রুট করলে 3 বেরালো, একটা 7 আর একটা 7, দুটো 7 থেকে একটা 7 বেরালো, নিচে 4 থেকে 2 বেরালো। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল কত হলো স্যার? 3 7 21/2, 21/2, এটা হয়ে গেল আর এর ভ্যালু। আমাকে কি বের করতে দিয়েছে? 4 এর 3 পাই আর কিউব বের করতে দিয়েছে। তাহলে 4/3, পাই এর মান 22/7, আর এর মান 21/2 তার কিউব, মানে 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2। ঠিক আছে, 7 দিয়ে কেটে দিলাম, 3 7 21, 2 দিয়ে কাটলাম 22 কে 11 হলো স্যার, 2 2 4, 4 আর 4 কেটে দিলাম, 3 আর 3 কেটে দিলাম, সব কেটে গেল। আমার পড়ে থাকলো কি স্যার? পড়ে থাকলো 21 ইন্টু 21 ইন্টু 11। 21 কে 21 দিয়ে গুণ করলে কত হয়? 21 দিয়ে 441, 441, তাই তো হয়, এটা হয়ে গেল, তার সাথে গুণ হবে 11। তাহলে গুণ করে দাও, গুণ করে কত হচ্ছে? গুণ করে যা যেটা হবে সেটাই দেখো, গুণ করে কত হচ্ছে? 4951, 49 বা 48 হচ্ছে, দেখি দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ 4851, অপশন নাম্বার ডি, 4851 হয়ে গেল। ঠিক আছে, 4851, ক্লিয়ার? 4 পাই আর স্কয়ার, মনে রাখবে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, এটা দেওয়া ছিল, এটা আমাকে বের করতে দিয়েছে, আয়তন বের করতে দিয়েছে, আয়তন 4 এর 3 পাই আর কিউব, মান বের করলাম। চলে আসি নেক্সট অঙ্ক। ঠিক আছে, আসি পরের অঙ্ক, 11 নম্বর অঙ্কে। দেখো বলছে স্বাভাবিক সংখ্যা 18 এবং 78 এর মধ্যে যে সংখ্যাগুলি 18 এবং 78 কে বাদ দিয়ে 6 দ্বারা বিভাজ্য তার সংখ্যা হলো। মানে একটু ঘুরিয়ে ভাষাটা দিয়েছে, জিনিসটা কি বলতে চেয়েছে যে 18 এবং 78 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য। কি নেওয়া যাবে না? 18 আর 78 কে নেওয়া যাবে না। 18 থেকে বড় হবে, 78 থেকে ছোট হবে, এদের মধ্যে কতগুলো আছে তাহলে দেখি। আচ্ছা, 18 6 দ্বারা বিভাজ্য না, তাহলে 6 × 4, এটাই হচ্ছে ফার্স্ট সংখ্যা যেটা 18 থেকে বড়, 6 দ্বারা বিভাজ্য, কারণ 6 × 3 করলে তো 18 হয়ে যাচ্ছে। 18 এবং 78 নেওয়া যাবে না, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 6 × 4 থেকে শুরু হবে। আচ্ছা, কোথায় গিয়ে শেষ হবে দেখো তো? 6 × 12 গিয়ে শেষ হবে। 6 × 12 72, 6 13 যদি নিতাম 78 হয়ে যেত, 78 তো নেওয়া যাবে না। তাহলে আমাকে বলতে হবে এই মিডিলে কতগুলো সংখ্যা আছে। দেখো তো স্যার, 4 থেকে শুরু করেছি, 12 পর্যন্ত গেছে, কতগুলো সংখ্যা আছে? তাহলে 4 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে স্যার? হাতে গুণে বের যদি করি, 4 5 6 7 8 9 10 11 12, 9টা। আর যদি না গুনতে পারো তাহলে এইভাবে করবে, বড়টার থেকে শেষেরটা থেকে প্রথমটা বাদ, তার সঙ্গে 1 যোগ, 12 থেকে 4 বাদ দিলে 8, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9। তাহলে 4 থেকে 12 পর্যন্ত 9টা সংখ্যা আছে। আমার অ্যান্সার হয়ে গেল 9, অপশন নাম্বার এ। ঠিক আছে, আসি পরের অঙ্কে। 12 নম্বর, চলো বলছে 8 অক্ষরের একটা সংখ্যা দেওয়া আছে, 27x565y31 দেওয়া আছে। বলছে যদি এটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে x × y এর ক্ষুদ্রতম সম্ভাব্য ধনাত্মক মান নির্ণয় করো। আচ্ছা, এটা 3 দ্বারা বিভাজ্য, আমরা আগেও করে এসেছি। 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে নিয়ম কি বলেছিলাম? অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ যাবে, বা যেখানে যেখানে যোগফল 3 আছে আমি কেটে উড়িয়ে দেবো। দেখো 3 আছে, বাদ হয়ে গেল, 6 আছে, বাদ হয়ে গেল, 5 আর 1 6, 3 দিয়ে ভাগ যায়, বাদ হয়ে গেল, 7 আর 2 9, কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো?
এক্স আর ওয়াই পড়ে থাকলো। দেখো তো সব থেকে ক্ষুদ্রতম যোগফল কি হতে পারে? আমি বললাম স্যার এক্সও জিরো ওয়াইও জিরো, তাহলে তো ভাগ মিলে গেল। কিন্তু কেন নেওয়া যাবে না দুটোই জিরো? কারণ কোশ্চেনে বলে দিয়েছে ধনাত্মক মান, ধনাত্মক। জিরো তো আর ধনাত্মক মান নয়। তাহলে জিরোর পরে 3 দ্বারা বিভাজ্য কে? 3, 3 নিজেই। এবার গল্প হচ্ছে এক্স আর ওয়াই এর যোগফল, এক্স আর ওয়াই এর যোগফল হবে 3। এটা তো আমি বুঝে গেলাম। শূন্য হবে না কারণ ধনাত্মক বলেছে, 3 হবে। এবার আমি কত এক্স আর ওয়াই এর মান কত নিব যাতে করে এদের গুণফলটা মিনিমাম হয়? তাহলে আমি পসিবিলিটি আগে দেখি যে কি কি আছে। 3কে ভাঙলে কি কি হয় যোগফল? হয় আমার 0 আর 3 হবে, একটা হতে পারে 0 আর 3, এই দুটোর যোগফল। তাহলে 0 তো নেওয়া যাবে না যেহেতু দুটোই ধনাত্মক, কারণ এটা পসিবিলিটি নাই, এটা হবে না। তার আর কি হতে পারে? একটা 1 একটা 2, আর কোনো পসিবিলিটি নাই তো। হয় 1 একটা 2, নাহলে 0 আর 3, আর তো কোনো পসিবিলিটি নাই। তাহলে একটা 1 হবে একটা 2 হবে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা 1 একটা 2, তাহলে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু কত হবে? তাহলে 1 ইন্টু 2, তাহলে কত হবে? 2 হবে। এটাই ক্ষুদ্রতম মান, অপশন নাম্বার এ 2। ঠিক আছে। যদি ধনাত্মক কথাটা না বলতো তাহলে কিন্তু 0 নেওয়া যেত। যদি এমনি অখণ্ড সংখ্যা ইন্টিজার বলে দিত, প্রাকৃতিক সংখ্যা বলে দিত, তাহলে কিন্তু 0 নেওয়া যেত। ঠিক আছে, চলে আসি পরবর্তী 13 নম্বর অঙ্কে। সরল করতে দিয়েছে একটা। দেখো দেখো তো ওপরে 76 ইন্টু 76 ইন্টু 76, 74 ইন্টু 74 ইন্টু 74 আছে না? তো দেখেই মনে হচ্ছে না এটা এ কিউব, এটা বি কিউব, এটা এ কিউব, এটা বি কিউব, এটা 76 এর কিউব, এটা 74 এর কিউব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে এসেছি, তো আগেও এরকম অঙ্ক করে এসেছি, দেখবে আগের সেটগুলোতে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওপরে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে আমি ওর জায়গাতে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। চলো লিখে দিই। এ মাইনাস বি, তার মানে 76 মাইনাস 74, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখে দিলাম। নিচে যেটা আছে সেটা লিখে দিই। দেখো নিচে 76 ইন্টু 76 মানে 76 এর স্কোয়ার দেওয়া আছে, প্লাস 76 ইন্টু 74 এটা দেওয়া আছে, প্লাস 74 ইন্টু 74 মানে 74 এর স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা দেখো তো এটার এটা সেম না, এটার এটা সেম না, তাহলে এটা যদি সেম হয় উপর নিচে কেটে গেল, কি পড়ে থাকলো? 76 থেকে 74 বাদ দিলে 2 পড়ে থাকলো। আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ 2। ঠিক আছে, অপশন নাম্বার এ 2 হয়ে গেল। চলে আসছি স্যার পরের অঙ্ক 14 নম্বরে। বলেছে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:3, তাহলে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত? আচ্ছা আমি অনুপাতের নিয়মও করতে পারি, অনুপাত ধরে করাচ্ছি না যেহেতু সামনে পরীক্ষা, এক্স ধরে করাচ্ছি, সুবিধা হবে বুঝতে। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, তার মানে একজনের যদি 7x হয় আর একজনের 2x। ঠিক আছে, 10 বছর পরে তাদের বয়স অনুপাত 7:3, তাহলে বলো তো 10 বছর পরে পিতার বয়স 7x প্লাস 10 হয়ে যাবে না? আর পুত্রের বয়স 2x প্লাস 10 হয়ে যাবে। বলেছে এই অনুপাতটা দেওয়া আছে 7:3, 7/3। এখান থেকে আমাকে পার্থক্য বের করতে বলেছে, বের করি। চলো দেখি আগে এক্স এর মান বের করি, কোনাকুনি গুণ করছি। স্যার 3 7 21x প্লাস 3 10 30 সমান 7 2 14x প্লাস 7 10 70। 14xটাকে এদিকে নিয়ে আসলাম, 21x ছিল মাইনাস 14x, ঠিক আছে, 30টা ওইদিকে নিয়ে গেলাম, 70 মাইনাস 30, এই তো হয়ে গেল গল্প। তাহলে 21 থেকে 14 বাদ দিলাম 7x সমান 70 থেকে 30 বাদ দিলাম 40, তাহলে এখান থেকে x সমান হয়ে গেল 40/7। এটা হয়ে গেল গল্প। আমাকে বলেছে কি তাদের বয়সের মধ্যে পার্থক্য কত, তাহলে তাদের বয়সের পার্থক্য দেখো তো, পার্থক্য কত? একজনের 7x একজনের 2x, তাহলে বয়সের পার্থক্য কত হবে? 5x। তাহলে এদের বয়সের পার্থক্য কত স্যার? 5x। x এর ভ্যালু আমি বের করে রেখেছি, x এর ভ্যালু বের করে রেখেছি 40/7। কেমন করে হলো?
7x 2x 4 ওফ 4 বছর পূর্বে এটা বলেছিল, 4 বছর পূর্বে। স্যার এখানে একটু গন্ডগোল হয়েছে, 4 বছর, এখান থেকে মুছে দিলাম, এখান থেকে মুছে দিলাম। 4 বছর পূর্বে ছিল এটা, 4 বছর ছিল পূর্বে এটা, তাহলে বর্তমানে কত? এত +4, এত +4, আর 10 বছর পরে কত হবে? +10 +10, এটা হবে, এটা হবে। এবার হয়ে যাবে, দেখো ওপরে হয়ে গেল 7x + 14, নিচে হয়ে গেল 2x + 14, এটা সমান 7/3। 4 বছর পূর্বে ছিল 7x, তাহলে এখন কত? 7x + 4, 10 বছর পরে কত হবে? আরো 10 যোগ, এরকম 4 বছর আগে ছিল 2x, এখন 2x + 4, 10 বছর পরে আরো 10 যোগ, এটা সমান 7/3। কোনাকুনি গুণ করছি, 3 সাথে 21, x + 3 14 42 সমান, এদিকে গুণ করছি, 4 2 গুণা 14x প্লাস 7 × 14 84, এই সরি 98 হয়ে গেল। আচ্ছা 14xটা এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, 21x মাইনাস 14x সমান 98 মাইনাস 42, এটা। তাহলে এখান থেকে 7x সমান 98 থেকে 42 বাদ দিচ্ছি, কত হবে? 56। x 7 দিয়ে কেটে দিলাম, 7 8 56, x এর ভ্যালু 8, x সমান হয়ে গেল 8, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে স্যার? এটা যেটা ধরেছিলাম 7x আর 2x, এটা তো 4 বছর আগের গল্প, 4 বছর আগে তাদের বয়স এটা ছিল, বলছে এখন তাদের বয়সের পার্থক্য কত। আচ্ছা দেখো তো, 4 বছর আগে যদি এটা হয়, তাহলে এখন আমি যদি এখানে একটা রাফ করে দিচ্ছি, 4 বছর আগে বাবার বয়স ছিল 7x, এখন তাহলে 7x + 4। 4 বছর আগে ছেলের বয়স ছিল 2x, তাহলে এখন ছেলের বয়স 2x + 4, এটাই তো পার্থক্য। দেখো তো পার্থক্যটা সেমই থাকবে, আমি যদি এটা থেকে এটা বাদ দিই, দেখো তো এটা থেকে এটা যদি বাদ দিই, 4 4 কেটে যাবে, 7x থেকে 2x বাদ দিলে 5x হবে না? 5x হবে, তাহলে পার্থক্য কত? 5x, x এর ভ্যালু কত বেরিয়েছে? 8 বেরিয়েছে, তাহলে কত হবে স্যার? 5 × 8, 5 8 40 বছর হয়ে যাবে তাদের বয়সের পার্থক্য। অপশন নাম্বার এ 40 বছর, ঠিক আছে, অপশন নাম্বার এ 40 বছর। বোঝা গেল স্যার? বোঝা গেল। চলো চলে আসি পরের অঙ্কে। কি বলেছে আজকে লাস্ট অঙ্ক? মৃদুলের প্রতিদিনের কর্মক্ষমতা 25% এবং তার প্রতিদিনের ঘন্টার মজুরি 20% বৃদ্ধি পেয়েছে, তার দৈনিক আয় কত বৃদ্ধি পেয়েছে? দেখো বলছে আগে যে কাজ করত, যতক্ষণ কাজ করত, কর্ম ঘন্টা 25% বৃদ্ধি পেয়েছে, এখন তার থেকে 25% বেশি সময় কাজ করছে, তাহলে বেশি টাকা বেতন পাবে। আচ্ছা, আর তার সাথে সাথে মজুরিটাও বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে আরো বেড়ে যাবে। দেখো দুবার বাড়ছে, সাকসেসিভ লাগাতে পারবো না, প্রথমবার 25%, তারপরে এবার 20%, দুবার বেড়েছে। আমরা সাকসেসিভের নিয়ম জানি, কি জানি স্যার? প্রথমবার বেড়েছে 25% প্লাস 25, আবার বেড়েছে 20 প্লাস 20, প্লাসে প্লাসে প্লাস 25 × 20/100। আচ্ছা 25 আর 20 যোগ করলে 45, প্লাস কাটলাম 4 হলো, 4 দিয়ে কাটলাম 5 হলো, তাহলে 50%, 50%, তাহলে টোটাল তার ক্ষমতা কত বৃদ্ধি পেয়েছে? 50% তার আয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা সাকসেসিভ না করে আমরা এমনিও করতে পারতাম, স্যার একবার 25 বেড়েছে, একবার 20 বেড়েছে, সাকসেসিভের আর একটা নিয়ম আছে, যেটা বেড়েছে ওই দুটোকে যোগ করে দাও, 25 আর 20 যোগ করলে কত হয়? 45, পয়েন্ট দিয়ে দাও, পয়েন্ট দিয়ে দুটোকে গুণ করে দাও, 25 আর 20 গুণ করলে কত হয়? 500। 25 আর 20 5 2 50, কত হয়? 500 হয়, ঠিক আছে। এবার আমরা কি বলেছিলাম? দেখো পয়েন্টের পর শেষ থেকে দুটো অঙ্ক রাখবো, ডান দিক থেকে দুটো রাখবো, দুটো সব সময় পয়েন্টের পর দুটো রাখবো, তাহলে বাকি যেটা থাকবে সেটা পয়েন্টের আগে অ্যাড হয়ে যাবে। দুটো রেখে দিলাম, 5টা এর সাথে অ্যাড হয়ে গেল 50.00, তাহলে কত হবে? 50%, ঠিক আছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে। এই হয়ে গেল আমাদের আজকের 12 নম্বর প্র্যাকটিসে, ঠিক আছে। ঠিক আছে, সামনে 30 তারিখ পরীক্ষা আছে নভেম্বরে, ভালো করে পড়ো, ঠিক আছে। যদি ভালো লাগে একটু শেয়ার করবে, যাতে করে আমরা সিরিজটাকে কন্টিনিউ করতে পারি। শেয়ার করবে, ভালো লাগলে স্যার কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে,
আমরা সেই জিনিসটাকে ঠিক করব। ঠিক আছে।